এর আগে আমরা শেষ করেছিলাম ইথার পর্যন্ত। আজকে আমাদের আলোচনা শুরু হবে অ্যামিন থেকে। অ্যামিনেও বেশ কিছু সিলেক্টিভ জায়গা আছে যেখান থেকে কিছু কোশ্চেন এসেছে বিগত সালে, এবং কিছু জায়গা আছে যে অ্যামিনে সাধারণত কিছু এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। এই জন্য এখান থেকে মোটামুটি ওই এক্সেপশন জায়গাগুলো করলে তুমি কিন্তু এমসিকিউটা মোটামুটি কমন রাখতে পারবে। ফার্স্টে দেখো, তোমার অ্যামিন নিয়ে যদি তুমি পড়তে চাও, ডিটেলসে ঢোকার আগে অ্যামিনের যে বেসিক জিনিস তোমার জানতেই হবে। তার ভিতরে একটা আছে অ্যামিনের ক্লাসিফিকেশন, তার ডিগ্রি, এবং এখান থেকে নামধারী বিক্রিয়া হফম্যান ডিগ্রিডেশন বিক্রিয়াটা। ফার্স্টে দেখো, অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী। তাই আমি বলবো এই লাইনটা দাগানো আছে, তুমি দাগাও। বাট আমরা ওই যে ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, ওখানে মনে আছে কিনা যে একটা ব্যতিক্রম পড়েছিলাম, এই ডিগ্রিটা যখন পড়বা তখন ওখানে অ্যামোনিয়াটা পড়ে নেবা। এই কথাটাই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ওই অ্যামিনের পাশে অ্যামোনিয়া দেওয়া আছে, একটু দাগাও যে অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী। দাগাও, এটার ব্যাখ্যায় আমরা পরে আসতেছি। এই যে বক্সটা, এবার তুমি চলে আসো এখানে যে সুতরাং অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম, ওই লাইনটা দেখো, অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম R2 আছে, R1 আছে, R3। তাহলে 2, আচ্ছা ডিগ্রি চেনার জন্য সহজ উপায় বলেছিলাম যে যে কয়টা আর আছে সেইটাই তার ডিগ্রি। সেভাবে যদি তুমি হিসাব করো তাহলে এটা হলো 2 ডিগ্রি অ্যামিন, এটা হলো 1 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন, তাহলে 213। এবং লাস্টে দেখো NH3 আছে, এটাই না তোমার অ্যামোনিয়া। তো ওই কথাটাই আগের পেজে বলেছে যে অ্যালিফেটিক অ্যামিন মানে তিনটাকে একসাথে, এখানে তো 213 ব্যতিক্রম আছেই, 1 2 3 বা 3 2 1 না, কিন্তু ওটা 2 1 3 213ই মনে রাখবা। আর এখানে অ্যামোনিয়া সবার লাস্টে, তাই বলেছে যে অ্যালিফেটিক অ্যামিন থেকে অ্যামোনিয়ার ক্ষারধর্মটা কম। এরপরে আসো যে অ্যালিফেটিক অ্যামিন কারা, অ্যারোমেটিক অ্যামিন কারা, বিষম চাক্রিক অ্যামিন কারা, এগুলো শুধুমাত্র এক্সাম্পল পড়বে। তবে বিষম চাক্রিক যেটা, এটা থেকে কোশ্চেন আছে। একদম ফার্স্টে তোমরা পড়েছিলে পিউরিন, নাম শুনেছো কি না, পিরিডিন, পাইরোল। এই যে পিরিডিন এবং পাইরোল এদেরকে বলা হয় বিষম চাক্রিকের। কারণ কি, তোমার ছবি দেওয়া আছে দেখো, পাইরোল পিরিডিন। এখানে দেখো তো যে বলয় গঠন করেছে, আমরা পড়েছিলাম যে হেটারো অথবা বিষম যদি আমি বলতে চাই তাহলে অবশ্যই কার্বন ব্যতীত অন্য কেউ থাকবে। তো এখানে দেখো তো কার্বন ব্যতীত নাইট্রোজেন চলে এসেছে, নাইট্রোজেন এসেছে, তাই এদেরকে বলা হয় বিষম চাক্রিক যৌগ, মানে চক্র গঠনে কার্বন ব্যতীত অন্য কেউ চলে এসেছে। এবার আসো প্রাইমারি 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। সহজ হিসাব, যে কয়টা আর থাকবে সেটাই হলো তার ডিগ্রি। জৈব যৌগে ডিগ্রি রিলেটেড ঝামেলা দুইটা কথার মাধ্যমে টোটালি ক্লিয়ার করা যায়। একটা হলো যে কয়টা আর থাকবে সেইটা তার ডিগ্রি, এবং যে 9টা ডিগ্রি আছে তোমাকে 1 পেজে করে দিয়েছি, সবগুলো ডিগ্রি একবারে পড়বে। নাহলে এই যে দেখো এখানে একটা ডিগ্রি আসলো, এর আগে কার্বন আয়ন, কার্বনিয়াম আয়ন, এগুলোর স্থায়িত্ব, সুস্থিতি এগুলোর আবার আছে। তো এইভাবে আলাদাভাবে না পড়ে তুমি ডিগ্রিগুলো এক জায়গায় রাখবে। নিচের কোনটি ইলেকট্রোফাইল, অলরেডি আমরা পড়েছি ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। আজকে আমরা জৈব যৌগের যে অংশটা পড়তেছি শেষ, একদম টার্মিনাল পার্ট। এখানে দেখবে যে এতদিন যা পড়েছো, লাস্ট 2টা ক্লাসে আমরা যা মোটামুটি পড়েছি ওইগুলাই রিপিটেশন হচ্ছে। তুমি যদি কোরিলেট করতে পারো তাহলে দেখবে আগের পড়াটাই এখানে আবার রিপিট হচ্ছে। যেমন দেখো ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল আমরা পড়েছি। এবার আসো যে অ্যালকেন, নাইট্রাইল ও আইসোনাইট্রাইল বিজারণ। দেখো লাল কলমে বক্স করা হয়েছে, মানে মেডিকেলে কোর্সেন এসেছে। আমি তোমাকে একটু সিম্পলিফাইড হইতে বলি, সেটা হলো একটু খেয়াল করো যে নাইট্রাইলকে বিজারিত করে প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা হয়। এখানে বেসিক মেসেজ দুইটা। নাইট্রাইল মানে কি তুমি পড়েছো না, নাইট্রাইল মানে কি ছিল, নাইট্রাইল মানেই ছিল সায়ানাইট, নাইট্রাইল মানেই কিন্তু ছিল সায়ানাইট। তাহলে নাইট্রাইল বা সায়ানাইট, এই নাইট্রাইল বা সায়ানাইটকে বিজারিত করে প্রাইমারি অ্যামিন পাওয়া যায়। তাহলে ভাই পরেরটা আবার লাল কালি কেন, ওটা খেয়াল করো। এখানে নাইট্রাইল বলেনি, বলেছে আইসোনাইট্রাইল, একে বিজারিত করলে 2 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়। তাহলে পড়ার লাইন এখানে দুইটা, নাইট্রাইলের বিজারণে প্রাইমারি অ্যামিন, আইসোনাইট্রাইলের বিজারণে সেকেন্ডারি অ্যামিন। এরপরে কার্যকারী মূলকের সংকেত আসে, নিচের কোনটি নাইট্রাইল বা সায়ানাইট, নিচের কোনটি আইসোনাইট্রাইল। খেয়াল করো, নাইট্রাইল বলে CN, বাট আইসোনাইট্রাইল বলে NC, উল্টে যাবে। তাহলে নাইট্রাইল থেকে প্রাইমারি অ্যামিন,
আইসোনাইট্রাইল থেকে সেকেন্ডারি অ্যামিন এবং এদের সংকেত NC-CN, CN হলে সায়ানাইড, NC হলে আইসোসায়ানাইড। পড়া শেষ এই দুই লাইন। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া সুপার 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 ইম্পর্টেন্ট। বলো যদি যে জৈব যুগের একটা কোশ্চেন বলেন যে যেটা আসবে, এত কিছু করবো না, একটা কোশ্চেন যদি পড়তে চাই কেউ, আর এটা তো সম্ভব না, বাট একটা কোশ্চেন যদি বলো সেটা হলো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কি তৈরি হয় প্রাইমারি অ্যামিন। সুপার 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 ইম্পর্টেন্ট, কারণ প্রাইমারি অ্যামিন জৈব যুগে আমার কাছে মনে হয় সব থেকে ভিআইপি। কারণ কি জানো, যে এটা তৈরি করা হয় একটা নামধারী বিক্রিয়া দিয়ে, শনাক্ত করা হয় একটা নামধারী বিক্রিয়া দিয়ে। তোমরা কি বলতে পারবে প্রাইমারি অ্যামিন তৈরি করা হয় হফম্যান, এই যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে প্রাইমারি অ্যামিন তৈরি করা হয়। ডিগ্রেডেশন কেন? কার্বন সংখ্যা এখানে হ্রাস পায় এবং প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করা হয় কার্বিল অ্যামিন পরীক্ষা। এটাও সুপার ইম্পর্টেন্ট, কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা। তো প্রাইমারি অ্যামিন দেখো অ্যাসিড অ্যামাইড ছিল, এই সিওটা উধাও হয়ে যাবে, সিওটা উধাও হয়ে গেছে দেখো, আর NH2, আর NH2 মাঝখান থেকে সিও কিন্তু গায়েব হয়ে গেছে, এই জন্য নাম হয়েছে ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। নিচের কোনটি মেটা নির্দেশক? ওই যে বলেছি যে অর্থ, প্যারা এবং মেটা নির্দেশক থেকে কোশ্চেন আসবে। কানেক্টিং মৌলে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা অর্থ প্যারা নির্দেশক। দেখো সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড। কানেক্টিং মৌলে এটা হলো অর্থ প্যারা নির্দেশক, বাকিটা মেটা নির্দেশক। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় অ্যানিলিন প্রস্তুত করা হয়েছে। প্রাইমারি অ্যামিনো অ্যানিলিন তৈরি করা যায় জানি। এর পরে আসো এই ডায়াজোকরণ বিক্রিয়া। আচ্ছা ডায়া মানে দুই, জো মানে নাইট্রোজেন। জো কথাটাই হলো নাইট্রোজেনের সাথে রিলেটেড। কি বললাম? জো কথাটা নাইট্রোজেনের সাথে রিলেটেড। খেয়াল করো, এই যে দুইটা নাইট্রোজেন, আমরা জানি নাইট্রোজেনের 3 হাত, তাহলে দুইটা নাইট্রোজেন যখন আসলো এই তাই না? তো দুইটা নাইট্রোজেন, একে আমরা বলি অ্যাজোমূলক। দাগাতে হবে সংকেতটা, দাগাতে হবে অ্যাজোমূলকটা। এবং এরা বর্ণ ধারণ করার কারণে এটার নাম হয়েছে ক্রোমোফোর। এবং রঙের গাঢ়ত্বটা আবার যে বাড়ায় তার জন্য তাকে নাম দেওয়া হয়েছে অক্সোক্রোমস। দেখো বন্ড OH, বন্ড NR2 মূলক ক্রোমাটোফোরের বর্ণকে বৃদ্ধি বা গাঢ় করে, এর নাম হয়েছে অক্সোক্রোমস। এই যে আসে অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া, সুপার সুপার ইম্পর্টেন্ট। যে অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া কি? কার্বিল অ্যামিন। ওই যে বলেছি যে প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিনটা হলো ভিআইপি, কারণ তাকে তৈরি করা হয় হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে, খুবই নামধারী বিক্রিয়া। শনাক্ত করা হয়ও কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে, এটাও একটা ভিআইপি নামধারী বিক্রিয়া আমাদের জৈব যুগে। তো এখন দেখো তোমার যদি বলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন কীভাবে শনাক্ত করি, তাহলে কিন্তু একটু পাজেল হয়ে যাবা। এখানে কিন্তু কার্বিল অ্যামিন না, অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা কার্বিল অ্যামিন। কিন্তু যদি বলে অ্যামিনের শনাক্তকারী 1 ডিগ্রি, সেটা 2 ডিগ্রি না 3 ডিগ্রি, ডিগ্রি ডিফারেন্সিয়েট যদি করতে চাই, আমরা পড়েছি বইয়ে পুরো জৈব যুগে দুইটাই ডিগ্রি আছে, একটা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলের লাস্টে ল আছে। তাই অ্যালকোহল হলে পার্থক্য করি লুকাস ভিকারক দিয়ে। আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের লাস্টে ন আছে, তাহলে একে পার্থক্য করি নতে হলো নাইট্রাস অ্যাসিড। এবং যশোর পূর্ণিশে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু এটা কোশ্চেন এসেছিল, যদিও আমি কিন্তু এই লাস্ট পর্যন্ত MCQ বোর্ড পরীক্ষায় পড়ে যেতে পারি নাই, তবে অ্যান্সারটা ঠিক হয়েছিল। না শুনিয়ে আন্দাজেই দাগাইছিলাম যে নাইট্রাসটা মনে হয়েছে, দাগাই সামহাও বাই চান্সে মিলে গেছে। বাট নাইট্রাস মনে রাখবে যে অ্যামিনের লাস্টে ন আছে তাই নাইট্রাস, অ্যালকোহলের লাস্টে ল আছে তাই লুকাস। তাহলে ডিগ্রি পার্থক্য 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি, পার্থক্য তোমার বই দুইটাই আছে। তাহলে মুখস্থ এখনই হয়ে গেল, রেসিডুয়াল নলেজ। রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করলেও পারবা, অ্যালকোহল, লুকাস, অ্যামিন, নাইট্রাস। নাইট্রাস অ্যাসিডের সংকেতটা পড়ে যাবা, এই যে HNO2। এরপরে হ্যালোফর্ম, তোমরা জানো হ্যালোফর্ম, ক্লোরোফর্ম সার্জারিতে চেতনানাশক বা অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে ইউজ করা হয়, এখন হয় না, আগে ওয়াইডলি ইউজ হতো। কাঁদুনে গ্যাসের সংকেত লাগবে নাইট্রোক্লোরোফর্ম CCl3NO2। তবে ক্লোরালের সংকেত, কাঁদুনে গ্যাসের সংকেত বা ক্লোরোপিক্রিনের সংকেত, 3টা সংকেত জৈব যৌগে আমরা দাগাতে গিয়ে পাজেলড হয়ে যাব। সেই 3টা সংকেত কারা কারা? এই 3টা সংকেত একটু খেয়াল করো, ক্লোরোফর্ম, ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস এবং ক্লোরাল। ক্লোরোফর্ম দেখো, ক্লোরোফর্ম CHCl3, এটা তোমরা জানো। আয়োডোফর্ম বলে CHI3, মানে ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, এগুলোর সংকেত আমরা জানি।
বাট ক্লোরোপিক্রিন এবং ক্লোরাল এই দুইটার সংকেত দেখো কিছুটা কিন্তু সেম। এখানে NO2 আছে, এখানে CHO আছে। আমি কিভাবে পরীক্ষার হলে রেসিডুয়াল নলেজ দিয়ে অ্যান্সার মিলাবো সেটা হলো ক্লোরোপিক্রিন লাস্টে কি আছে ন, তাহলে নাইট্রোজেন, আর এখানে বাকিটা CH3, কারণ দুইটার সংকেত একই দেখতে। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কিন্তু এই যে কাঁদুনে গ্যাস, ক্লোরোপিক্রিন, আর এটা হলো টিয়ার শেল বা কাঁদুনে গ্যাস। যখন এই যে মিছিলে দেখো না যে এটা পুলিশ একটা মারে গ্যাস মারে যেটা, ওটাই কিন্তু কাঁদুনে গ্যাস বা টিয়ার শেল। এই সেই টিয়ার শেল CCl3NO2, এটা আরেকটা নাম ক্লোরোপিক্রিন, লাস্টে ন আছে তাহলে NO2, CCl3NO2। বাট যদি CHO থাকে লাস্টে ওটা হলো ক্লোরালের সংকেত। আছে কিন্তু হাজির অনুশীলনীতে আছে যে ক্লোরালের সংকেত নিচে কোনটি। এরপর দেখো চেতনানাশক রূপে ক্লোরোফর্ম বিশুদ্ধ হতে হয়, কিন্তু সূর্যের আলো এবং বাতাসের স্পর্শে ক্লোরোফর্ম জারিত হয়ে ফসজিন গ্যাস বা কার্বনিল ক্লোরাইডে পরিণত হয়, এই সংকেতটা লাগবে। বিশুদ্ধ ক্লোরোফর্ম AgNO3 এর সাথে অদক্ষেপ দেয় না, ফসজিন গ্যাসের সংকেত লাগবে। নিচের কোনটি ফসজিন গ্যাসের সংকেত এবং বিশুদ্ধ করার জন্য কি যোগ করা হয় ক্লোরোফর্মে? 1% ইথানল। তাহলে ক্লোরোফর্মের সংকেত পড়বা, বিশুদ্ধ করার জন্য 1% ইথানল। আগে এটা চেতনানাশক হিসেবে ইউজ করা হতো, এখন হয় না। বিষাক্ত কোন গ্যাস উৎপন্ন হচ্ছে? ফসজিন গ্যাস। এবং ক্লোরোফর্ম শনাক্ত করা হয় কি দিয়ে? এটাও আসে কিন্তু কার্বিলামিন পরীক্ষা দিয়ে। কার্বিলামিন পরীক্ষা দিয়ে 3টা জিনিস শনাক্ত করা হয়। আমি সাধারণত এইভাবে মনে রাখাই যে APACO, সুপার ইম্পর্টেন্ট, হ্যাঁ বইয়ের এক জায়গায় লিখে রাখো যে কার্বিলামিন পরীক্ষায় 3টা জিনিস শনাক্ত করা হয়, অ্যানিলিন, প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম। এটা কি কি পরীক্ষা? কার্বিলামিন। কার্বিলামিন পরীক্ষায় 3টা জিনিস শনাক্ত করা হয়, একটা হলো অ্যানিলিন, প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম। সুপার ইম্পর্টেন্ট, কোশ্চেন আসবে, বলে গেলাম কোশ্চেন আসবে কিন্তু। আর বিশুদ্ধ করি 1% ইথানল দিয়ে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। লাস্টের জায়গাগুলো বাংলা হওয়ার কারণে আমরা পড়ি না, কিন্তু এইগুলোই দেখবে যে অ্যাডমিশন টাইমে তোমাকে সবচেয়ে বেশি পেইন দিবে, এবং বোর্ড পরীক্ষা এগুলো তো পড়ার স্কোপই নাই, কিন্তু কোশ্চেন আসে। দেখো আমরা অ্যামিন পড়লাম, লাস্ট টপিক অ্যামিনের হলো অ্যামিনের ব্যবহারটা কোথায়, কোন অ্যামিন ব্যবহার করা হয়। দেখো মুখস্থ করা লাগবে না, দীর্ঘ একটা নিঃশ্বাস নাও, ফোকাস দাও, দেখো এখনই পড়াটা হয়ে যাবে। পচা মাছের দুর্গন্ধ সৃষ্টিকারী জৈব যৌগ মিথাইল অ্যামিন। দেখো মাছে ম আছে, তাহলে পচা মাছের যে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এটা কার জন্য? মিথাইল অ্যামিন। বা মনে রাখবো কীভাবে? মাছে ম আছে, মিথাইলে ম আছে, তাহলে মাছের দুর্গন্ধের জন্য দায়ী মিথাইল অ্যামিন। এরপর দেখো ইথাইল অ্যামিন মরিচারোধী। মরিচারোধীর লাস্টে একটা রস্যই দেয়নি ভুল করে স্যার, তুমি আজকে বইয়ে মরিচারোধী একটা রস্যই দিবা। বা রস্যই কেন? রস্যইতে ইথাইল অ্যামিন, তাহলে মরিচারোধী হিসাবে ইথাইল অ্যামিন, মাছের দুর্গন্ধের জন্য মিথাইল অ্যামিন। ওকে ফাইন। এরপর আসো ফিনাইল ড্রাগ, ফিনাইলে ফ আছে, সালফাতে ফ আছে, তাহলে ফিনাইল অ্যামিন সালফার ড্রাগ। তাহলে মাছ মিথাইল, মরিচারোধী ইথাইল, সালফা ফিনাইল। এভাবেই কিন্তু বের করছে এগুলো বিজ্ঞানীরা, যে নামের সাথে মিলতেছে। এরপর পঞ্চম অধ্যায় তোমরা পড়বা যে লোমনাশক হিসেবে কোনটা? মিথাইল অ্যামিন এবং ডাইমিথাইল অ্যামিন, এটা ব্যবহার করা হয়। ওকে ফাইন, তাহলে মোটামুটি কিন্তু আমাদের এখানে পড়া শেষ। অ্যালডিহাইড কিটোনে চলে আসো। অ্যালডিহাইড কিটোন আমরা একটা রোড ম্যাপ দেখিয়েছি তোমাকে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কখন কে তৈরি হয়। একটু খেয়াল করো যে 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড, 2 এবং 3 যাই হোক না কেন জারণে কিন্তু কিটোন পাওয়া যায়। কার্বনিল মূলক এটা মুখস্থ করবা, যদি এটা বের করা যায় সিগমা বন্ধন হিসাব করে, বাট কার্বনিল মূলকে ইনভেরিয়েবলি কোশ্চেনটা আসে। sp2 কার্বনিল মূলকে কার্বনের কোন সংকরায়ন? sp2 কার্বনিল মূলকে কার্বনের sp2 সংকরায়ন, ঠোঁটের আগায় থাকতে হবে। এটা কিন্তু কোশ্চেন এসেছে একাধিকবার, এবং হাজারি স্যারের কালো বক্সে পাশে দেওয়া আছে, মানে যে কোনো সময় কোশ্চেন হয়ে যাবে। এরপর আসো অ্যালকিন থেকে অ্যালডিহাইড। কি বললাম? অ্যালকিন থেকে অ্যালডিহাইড ওজোনালাইসিস বিক্রিয়া। ওজোনালাইসিস বিক্রিয়া তোমাদের বলা হয়েছে যে তোমার বইয়ে সাধারণত 3 থেকে 4 ধরনের যে ওজোনালাইসিস বিক্রিয়া আছে, এক জায়গায় করে পড়লে কিন্তু পড়াটা হয়ে যায়। O3 ডাবল বন্ডের সাথে যদি তুমি O3 দেখো, ডাবল বন্ডের সাথে যদি O3 যোগ করো তাহলে সেটা অ্যালডিহাইড বা কিটোন তৈরি করবে, অ্যালডিহাইড বা কিটোন তৈরি করবে। ট্রিপল বন্ডের সাথে যদি O3 যোগ করো সেটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে, তাই না? আর ইথাইন আর বেনজিন, ইথাইন বেনজিন, এদের সাথে যদি তুমি O3 যোগ করো
তাহলে তারা গ্লাই অক্সাল তৈরি করবে। তাহলে 1 2 দুইটাকে একটা দাও 3, এই 3টা বেসিক জানলে কিন্তু ওজোনালাইসিস বিক্রিয়াটা কিছুটা কম্পারেটিভলি তোমার জন্য ইজি হয়ে যায়। দেখো অ্যালকিন থেকে অ্যালডিহাইড, তাহলে অ্যালকিন থেকে অ্যালডিহাইড কোন বিক্রিয়ায় যেতে হবে? ওজোনালাইসিস বিক্রিয়া। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, এটা ইম্পর্টেন্ট। অ্যাসিড ক্লোরাইড, দেখো অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করেছে কোন বিক্রিয়ার মাধ্যমে? রোজেনমুল বিজারণ বিক্রিয়া। 3টা কোশ্চেন আসে রোজেনমুল বিজারণ বিক্রিয়া থেকে, যে অ্যাসিড কি কোথা থেকে কি তৈরি হয়েছে, এটা আসলে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড। ওকে ফাইন। প্রভাবক কোনটা? প্রভাবক বিষ কোনটা? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। দেখো PdBaSO4 বলা আছে বেরিয়াম সালফেট প্রভাবক বিষ এবং প্যালাডিয়াম প্রভাবক। তাপমাত্রা কত? 144। তাহলে রোজেনমুল বিজারণ বিক্রিয়া কিন্তু সুপার ইম্পর্টেন্ট আসবে। তাপমাত্রা, প্রভাবক, প্রভাবক বিষ, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি হয়েছে, পাবো না? অ্যালডিহাইডের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা? টলেন, বিকারক ও ফেলিন দ্রবক। এটা অ্যালডিহাইডে পাবো, তবে এখানে কনফিউশন আছে। কখন আমি 2,4-DNP দাগাবো, কখন আমি টলেন বিকারক, কখন আমি ফেলিন দ্রবণ দাগাবো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বাট রোজেনমুল বিজারণ বিক্রিয়াটা বুঝছো কিনা? এই যে অ্যালডিহাইড এবং কিটোন, খেয়াল কর। অ্যালডিহাইড এবং কিটোন আমি একটু বুঝতে চাই। মনে কর এটা হলো কার্বনিল মূলক, C+O, এটাকে বলা হয় কার্বনিল মূলক, 2টা হাত ফাঁকা আছে, এটাকে অ্যাজ এ হোল বলা হয় কার্বনিল মূলক। ওকে ভাইয়া, মেনে নিলাম এটা কার্বনিল মূলক। এখন তোমার কাছে কোশ্চেন করেছে যে কার্বনিল মূলক শনাক্তকারী টেস্টের নাম কি? আমি যদি এটাকে একটা টেস্ট টিউবের ভিতরে নিই, এটা মনে করো এটা টেস্ট টিউবের ভিতরে আছে, তাহলে টেস্ট টিউবের ভিতরে কার্বনিল মূলক আছে কি না, এটার উত্তর যদি তোমার কাছে আমি চাই, তুমি বলবা 2,4-DNP টেস্ট। তাহলে কার্বনিল মূলক শনাক্তকারী টেস্টের নাম কি? 2,4-DNP টেস্ট। পরীক্ষার হলে কার্বনিল মূলক যদি বলে তাহলে বলবা 2,4-DNP টেস্ট। বাট কার্বনিল মূলকটার দিকে একটু তাকাও, C+O, এটা কার্বনিল মূলক। এখন আমি তো ইচ্ছা করলে এখানে H দিতে পারি, এখানে R দিতে পারি, বা এখানে R দিতে পারি, এখানে R দিতে, দুটো আলাদা আর কি। এখন যদি আমি এখানে তোমাকে বলি যে না আমি এইটাকে সংকেত নিব, তাহলে দেখো এখানে কিন্তু অ্যালডিহাইড আছে, CHO, এটা কিন্তু অ্যালডিহাইড, আর এটা কিন্তু কিটোন। তাহলে কার্বনিল মূলক আছে, কার্বনিল মূলক আছে, এটা শনাক্ত করলাম আমরা 2,4-DNP টেস্ট দিয়ে। ওকে ফাইন, এটা একটা কোশ্চেনের অ্যান্সার, 2,4-DNP টেস্ট। কিন্তু এই কার্বনিল মূলক কি অ্যালডিহাইড নাকি কিটোন? সহজ হিসাব, 2টা বিক্রিয়া আছে, টলেন বিকারক, ফেলিন দ্রবণ, এই 2টাকে পার্থক্য করা বিক্রিয়া 2টা, টলেন বিকারক, ফেইলিং দ্রবণ। যদি তোমার টলেন বিকারক বিক্রিয়াও দেয়, ফেইলিং দ্রবণ বিক্রিয়াও দেয়, তাহলে সেটা অ্যালডিহাইড। আর যদি কিছুই দেয় না, আমি মনে রাখি যে কিটোন, কিটোন বানান ক দিয়ে না, তাহলে কতে কিছুই দেয় না, কতে কিছুই দেয় না, তাহলে কিটোন কিছুই দেয় না, তার মানে কি 2টা বিক্রিয়ার একটাও না দিলে সেটা কিটোন। তাহলে এবার তুমি দেখো কখন তুমি 2,4-DNP টেস্ট পরীক্ষার হলে দাগাবে আর কখন টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দাগাবে। যদি বলে কার্বনিল মূলক, যদি বলে কার্বনিল মূলক শনাক্তকারী টেস্ট, তাহলে বলতে হবে 2,4-DNP টেস্ট। বাট কার্বনিল মূলক আছে, এখানেও আছে, এখানেও আছে, সেটা অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। এখন অ্যালডিহাইড না কিটোন মোর স্পেসিফিকভাবে যদি তুমি বলতে চাও, তাহলে সেটা টলেন বিকারক, ফেলিং দ্রবণ। টলেন বিকারক বিক্রিয়া দেয়, ফেলিং দ্রবণ বিক্রিয়া দেয় অ্যালডিহাইড, ব্যাক কিছুই দেয় না, তাহলে কিটোন। বুঝতে পেরেছো কনসেপ্টটা? তাহলে এটা যদি বুঝে থাকো, এখন তুমি বইতে চলো, খেয়াল করো। কার্বনিল মূলক শনাক্তকারী টেস্ট 2,4-DNP বা ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন টেস্ট, এটা হলুদ কমলা বর্ণের পদক্ষেপ দেয়। বাট অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যকারী কিন্তু টলেন বিকারক, ফেলিং দ্রবণ। দেখো টলেন বিকারক, যেটা টলেন বিকারক বিক্রিয়া যদি দেয়, মানে পদক্ষেপ যদি তৈরি করে, সাদা সিলভার দর্পণ তৈরি করে, তাহলে সেটা অ্যালডিহাইড। আর কিটোন কিন্তু পরীক্ষা দেয় না। আচ্ছা, এই সিলভার দর্পণ পরীক্ষা কেন বলে জানো? যদি এর ভিতরে টেস্ট টিউবের ভিতরে অ্যালডিহাইড থাকে, তাহলে ভিতরে সিলভারের একটা পাড়া, আমরা বলেছি না আয়না তৈরির সময় পাড়া লাগানো, তো এরকম ভিতরে একটা পাড়া লেগে যায়, প্রলেপ লেগে যায়। তাহলে ভিতরে যদি একটা প্রলেপ লেগে যায়, আমি টেস্ট টিউবের সামনে যদি তাকাই, তাহলে আমার এই ঝকঝকে চেহারা কিন্তু এখানে দেখা যাবে। তো এই জন্য বলেছি এটাকে সিলভার দর্পণ পরীক্ষা, দর্পণ, আয়না।
এই যে সিলভার দর্পণ পরীক্ষা। টলেন বিকারক ফেইলিং দ্রবণ দেখো সেম, লালচে বর্ণের অধক্ষেপ সৃষ্টি হলে অ্যালডিহাইড কিটোন পরীক্ষা দেয় না। তাহলে দেখো কিটোন পরীক্ষা দেয় না, কিটোন পরীক্ষা দেয় না, দুইজনের একজনও দেয় না, মানে কিটোন দুইটার একটাও দেয় না, বাট অ্যালডিহাইড দুটোটাই দেয়। অধক্ষেপের বর্ণ কোথায় হলদে কমলা আর কোথায় লালচে রং, এটা জাস্ট মনে রাখবা। তাহলে অ্যালডিহাইড কিটোন দেখো 2 পেজ কিন্তু ইম্পর্টেন্ট, লাল কালি ছিল ইম্পর্টেন্ট, বাট মোটামুটি তুমি যদি বুঝতে পারো অ্যালডিহাইড কিটোন আর কার্বনিল মূলক কথাটা আলাদা। কার্বনিল মূলক বলে 2,4 ডিএনপি টেস্ট, আর অ্যালডিহাইড কিটোন বললে টলেন বিকারক আর ফেইলিং দ্রবণ। কার্বক্সিলিক অ্যাসিড এস্টার ও অ্যামাইড। কার্বক্সিলিক অ্যাসিড এস্টার ও অ্যামাইড, কার্বক্সিলিক অ্যাসিড এস্টার ও অ্যামাইড। খেয়াল করো কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত আমরা মোটামুটি জানি COOH, তাই না? কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত নিয়ে সমস্যা নাই, কিন্তু এই অ্যাসিডের জাতক কারা, অ্যাসিড থেকে কী কী তৈরি করা যায়, মূলত আমাদের বই 3টা নিয়ে আলোচনা করে, একটা এস্টার, একটা অ্যামাইড, একটা অ্যাসিড ক্লোরাইড। এই 3টাকে বলেছে তারা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এখন এই কার্বক্সিলিক অ্যাসিড কোথায় কোন থাকে এটা তোমার জানতে হবে। লাল পিঁপড়া বা ভীমরুলে থাকে ফর্মিক অ্যাসিড, জানি না আমরা যে লাল পিঁপড়া বা ভীমরুলে থাকে ফর্মিক অ্যাসিড। আমরা যে ভিনেগার খাই সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড, দেখো 6 to 10% অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড। আর বাটারে বিউটানোইক অ্যাসিড, কি বলেছি? বাটারে বিউটানোইক অ্যাসিড, কি বলেছি? বাটারে বিউটানোইক অ্যাসিড। এরপর আসলে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড থেকে ব্যাক কোশ্চেন আসে কিন্তু, যে নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কীভাবে আমি অ্যান্সার চেক করব? আমি তো বারবার বলি যে বই পড়ার থেকে কোশ্চেন সলভ জরুরি। আপনি কোশ্চেন সলভ করলে কিন্তু গেস করে ধরতে পারবেন যে আসলে এইখান থেকে লাইনটা আমার কীভাবে পড়তে হবে। লাইন তো আমরা অলরেডি দাগাই দিছি যে এটা তোমার স্কাই ব্লু কালার আছে, তার মানে অবশ্যই এটা ভার্সিটিতে একবার এসেছে এখান থেকে। লাল রং আছে মানে সেটা মেডিকেলে এসেছে। সবুজ রং মানে অবশ্যই বোর্ড পরীক্ষা বা তোমার গুরুত্বপূর্ণ বিচার করলে এটা পড়ে যেতে হবে। তো এখন এখান থেকে তুমি যদি পড়া শুরু করো যে সংজ্ঞা, অ্যালিফেটিক অ্যাসিডের অণুতে একটি মাত্র কার্বক্সিলিক মূলক থাকে, এদেরকে মনো কার্বক্সিলিক অ্যাসিড বলে, ওকে ফাইন পড়ো, এটা নিয়ে আমি তোমার সাথে কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, অবশ্যই পড়তে হবে, প্রত্যেকটা লাইনই পড়তে হবে। বাট এখানে কোশ্চেনের প্যাটার্নটা হলো নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। বা আমি কিভাবে পড়বো পরীক্ষা হলে তুমি মনে রাখবা পাস্ট প্রেম, কি বললাম? মনে করো তোমার পাস্ট একটা প্রেম ছিল, তাহলে নাম কী হবে? পাস্ট প্রেম। পাস্ট প্রেম বা পাস্ট প্রেম কি? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মনে রাখার উপায় হলো পাস্ট প্রেম। পতে হলো পামিটিক অ্যাসিড, শয়টতে হলো স্ট্রিয়ারিক অ্যাসিড, প্রেমে হলো প্রোপানোইক অ্যাসিড। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আগে তুমি প্রেমে সম্পৃক্ত ছিলা, তাহলে ওটা পাস্ট প্রেম। তাহলে পাস্ট প্রেম কি কি মনে রাখবা? যে পাতে হলো পামিটিক, শয়ততে স্টিয়ারিক, পতে হলো প্রোপানোইক। তাহলে এটা হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বাকি অপশনে যেগুলো থাকবে সেইগুলো সাধারণত আমরা এখানে ছন্দ ফলো করি না। আর যদি কেউ চাও তাহলে অল দিয়ে মনে রাখা যায়, সব অল দিয়ে মিলে যায়। অল অসম্পৃক্ত, স্বরে অতে অসম্পৃক্ত, স্বরে অ আর ল। পাস্ট প্রেম মনে রাখলে, যে কোনো একটা মনে রাখলে তুমি অপশন চেক করে বাকিগুলোতে এমনি দিয়ে অ্যান্সার দিতে পারবে। জৈব যৌগ ও অ্যালকোহলে বিক্রিয়া এস্টার তৈরি হয়, দেখো এস্টারের সংকেত আছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বোর্ড স্ট্যান্ডার্ড, কুষ্টিয়া বোর্ডেও এসেছে, কুমিল্লা বোর্ড। এরপর খেয়াল করো শুষ্ক ইথার। আচ্ছা, শুষ্ক ইথার আর শুষ্ক AlCl3 এর একটা কনফিউশন অ্যারাইজ করলে আমরা কিভাবে অ্যান্সার দিব? উডস বিক্রিয়া, উডসফিটিক বিক্রিয়া, দুইটা নাম ছিল, একটু রিভাইজ দিই। উডস বিক্রিয়া, উডসফিটিক বিক্রিয়া। খেয়াল করবো আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট কেন, কারণ আগের পড়াগুলো একটু রিক্যাপ হচ্ছে, অধ্যায় শেষের দিকে চলে এসেছি আমরা। উডস বিক্রিয়া, উডসফিটিক বিক্রিয়া আসলে প্রভাবক শুষ্ক ইথার, বাট যদি অ্যালকাইলেশন অ্যাসাইলেশন আসে তাহলে কিন্তু আমার অ্যান্সার দাগাতে হবে শুষ্ক AlCl3 বা অনাদ্র AlCl3। এখন কথা আছে, তাহলে বলো উডস বিক্রিয়ায় কী তৈরি হয়, উডসফিটিক বিক্রিয়ায় কী তৈরি হয়? উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন, উডসফিটিক বিক্রিয়ায় টলুইন। ফিডেল ক্রাব অ্যালকাইলেশন বিক্রিয়ায় কী তৈরি হয়? টলুইন। ফিডেল ক্রাব অ্যাসাইলেশন বিক্রিয়ায় অ্যাসিটোফেনন। তাহলে এই কথাগুলো তুমি যদি একবার পড়ো এবং প্রভাবকটা মনে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ এখানে কোর্সেনগুলো আর বাইরে যাবে না। এরপর কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করা হয় দুইটা, কার্বক্সিলিক অ্যাসিড নামেই আছে অ্যাসিড, তাহলে হয় লিটমাস দিবা না হয় খাট দিবা, লিটমাস পেপার দিয়ে করা যায়।
যেহেতু এই অ্যাসিড তার নীল লিটমাসকে লাল করবে। আর সোডিয়াম বাইকার্বনেটের কত পার্সেন্ট দ্রবণ ইউজ করা হয় এটা ইম্পর্টেন্ট, 5% দ্রবণ। এখন কথা হয়েছে যে ঠিক আছে ভাই আপনি বললেন লিটমাস পেপার দিয়ে এবং সোডিয়াম বাইকার্বনেট 5% দিয়ে মিথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড শনাক্তকরণ এবং পার্থক্যকরণ তুমি নামগুলো পড়বা যে মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড শনাক্ত করি হলে এই GCl2 দ্রবণ সহ পরীক্ষা, আর ইথানোইক অ্যাসিড আর্সেনিক অক্সাইড সহ ক্যাকিডিল অক্সাইড পরীক্ষা। তা এই জায়গাটা শুধু নামটুক পড়বা যে আসলে শনাক্ত কোনটা করা হয়, ইম্পর্টেন্টের জন্য আমরা দাগায় রাখছি, বাট কোর্সে না সে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করা হয় কি দিয়ে, অপশনে একটাই থাকে সেটা 5% সোডিয়াম বাইকার্ব। এটা এরপর ফর্মিক অ্যাসিডও পারবা, ওটা ফর্মিক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড, লিটমাস সোডিয়াম বাইকার্বনেট। এস্টার দেখো এস্টারে কার্যকারী মূলকটা লাগবে, কারণ এটা হলো অ্যালকোহল এবং জৈব অ্যাসিড যেটা আছে এই দুইটা সংযুক্ত করলে আমরা এস্টার পাই। এস্টারে প্রথমে এই জায়গাটা দেখো এসে কিন্তু বক্স পুরো হয়ে গেছে, লাল নীল সবুজ হলুদ যা আছে মোটামুটি দাগ কিন্তু ওখানে পড়ে গেছে, মানে ম্যাড ভার্সিটি সব জায়গায় ওখানে ফলো করতেছে। প্রথমে বলেছে যে পাকা কলায় কোন এস্টার থাকে, তোমার জানতে হবে যে এস্টার আমরা যে সুগন্ধটা আসলে পাই সুগন্ধটা আসলে এস্টার কোথায় কোনটা থাকে এটা আসে পাকা কলায় কি থাকে। দেখো এই যেটা কলা আঁকি আমি, এটা কলা মনে করো, পাকা কলা আমের মতো লাগতেছে, যাই হোক এটাই কলা। দেখো কলা দেখতে কিসের মতো, পাঁচের মতো। কিসের মতো? পাঁচের মতো। কি বললাম বলো? কলা দেখতে কিসের মতো? কলা এরকমই এক বাস্কে থেকে। কলা কিসের মতো? পাঁচের মতো। তাহলে পাকা কলা যদি বলে তাহলে পেন্টাইল অ্যাসিটেট। কি বললাম? পাকা কলা পেন্টাইল অ্যাসিটেট। পাকা কলা বললে পেন্টাইল অ্যাসিটেট। পাকা কমলা, এই মনে করো একটা কমলা, আপেলের মতো লাগতেছে, যাই হোক কমলা এরকমই, এটা কমলা। তাহলে দুইটা কমলা আমি পাশাপাশি এঁকেছি, তাহলে দেখো এটা আটের মতো না? দুইটা কমলা পাশাপাশি হলে কিসের মতো? আটের মতো। তাহলে মনে রাখতে হবে যে পাকা কমলা অকটাইল অ্যাসিটেট, পাকা কলা পেন্টাইল অ্যাসিটেট। পাকা আনারস আর জেসমিন ফুল, বেঞ্জিন ফুল বলতে যাচ্ছি আমরা, জেসমিন ফুল। এখন খেয়াল করো পাকা আনারস আর জেসমিন ফুল কোথায় দেয়? তুমি তোমার গার্লফ্রেন্ড প্রপোজ করতে গেলে বেনিতে একটা জেসমিন ফুল দিবা। কি দিবা? জেসমিন ফুল। কোথায় দিবা? বেনি, ব আর ন, কি দিবা? জেসমিন ফুল। তাহলে দেখো বেনজাইল, ব আর ন থাকলে জেসমিন, আর বিউটারেট থাকলে সেটা আনারস। তাহলে কলা বললে পেন্টাইল, কমলা বললে অকটাইল, আনারস বলে বিউটারেট, জেসমিন ফুল বললে বেনজাইল অ্যাসিটেট। তাহলে পারবো না? এই চিত্রটা মনে রাখতে পারবো না? এরপর এস্টার শনাক্তকারী, আমরা সাধারণত সব শনাক্তকারী বিক্রিয়া এবং পার্থক্যকারী বিক্রিয়া এক পেজে করেছি, ওটারও আলাদা একটা ক্লাস আছে, তোমরা দেখে নিলে হয়তো তোমার জন্য অধ্যায়টা একটু ইজি হয়ে যাবে। তবে আমরা ওটা পড়তে গিয়ে অনেক সময় নিজেরা স্কিপ করে যাই যে এস্টার শনাক্তকারী পরীক্ষা কোনটা? ফেরিক হাইড্রামিন। এস্টার শনাক্তকারী পরীক্ষা কোনটা? ফেরিক হাইড্রামিন। এবার সে অ্যামাইডের ভিতরে ইম্পর্টেন্ট হলো প্যারাসিটামল, কারণ অ্যামাইড দেখো বেদনানাশক ঔষধ, অ্যাসপিরিনের বিকল্প হিসেবে প্যারাসিটামল, এর আর একটা নাম অ্যাসিটামিনোফেন। এটা কোন ধরনের যৌগ? অ্যামাইড যৌগ। প্যারাসিটামলের সংকেতটা লাগবে, কবির স্যারের অনুশীলনীতে কোশ্চেন ছিল যে প্যারাসিটামলে কোন কোন কার্যকারী মূলক তুমি পাবে। দেখো এখানে কার্যকারী মূলক দেখো ওএইচ আছে, বেনজিন মূলক আছে, সিও আছে, মিথাইল আছে। তাহলে এই সংকেতটা যদি তোমার জানা থাকে তাহলে আইডিয়া করে গেস করতে পারবা যে আসলে এখান থেকে কোর্সেন অন্যভাবেও আসছে। এই দেখো কার্বক্সিলিক মূলক বা অ্যাসিড বন্ড COOH শনাক্ত করবো কি দিয়ে? 5% সোডিয়াম বাইকার্বনেট। বাকিগুলো দেখো টলেন বিকারক কোথায়? অ্যালডিহাইড কিটোন। লুকাস বিকারক কোথায়? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল। 5% KMnO4, এটা হলো অসম্পৃক্ততার পরীক্ষা অ্যালকিন অ্যালকাইনে। MCQ এর মাস্টার ক্লাস জৈব যৌগ দেখলে তুমি বুঝতে পারবা যে আমরা 4টা কোর্সে অ্যানালাইসিস করে প্রত্যেকটা অধ্যায় এভাবে বুঝাই দিচ্ছি যে এটার অপশন এটা, বাকি 3টা অপশন আসলে এইটার অ্যান্সার। তাহলে তোমার জন্য পড়াটা আসলে কোরিলেশন হয়, না হলে এত পড়া মনে রাখা কি পসিবল? এটা স্বাভাবিক মানুষের পক্ষে জৈব যুগে এত কিছু ইন্টার লাইফ রেস্টুরেন্ট হিসেবে মনে রাখা পসিবল না। আমরা তো বারবার বিভিন্ন জায়গায় পড়ানোর কারণে এখন কিছুটা ইজি লাগে। এবার সব বিভিন্ন শ্রেণীর জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণ।
কার্যকারীমূলক শনাক্তকরণে এই যে লেসাইন নামটা কিন্তু আমাদের অনেকের মনে থাকে না। লেসাইন পরীক্ষাটা আসলে কি কাজে ইউজ হয়, এটা আমি নিজে প্রথম দেখছি হলে অ্যাডমিশন সিজনে গিয়ে যখন কোশ্চেন সলভ করতে যাই। বাজারে প্রচলিত একটা কোচিংয়ের গাইড বই আছে, সেটা যখন সলভ করতে যাই তখন এটা কোশ্চেন আসলে যে জৈব যৌগে থাকা হ্যালোজেন মৌল কীভাবে শনাক্তকরণ করা হয়, অ্যান্সার লেসাইন পরীক্ষা। তা আমি ডাক্তার হাবিবুর রহমান সিয়ামের একটা টেকনিক ছিল যে কোশ্চেন পড়ে বইয়ে সেটা দাগাতে হবে। তা আমি তো অ্যাজ ইউজুয়ালভাবে ওই যে অনেকের সামনে দাগায় যায়, না দাগায় আমি কোশ্চেনটা পড়ে দাগাতাম। তো কোশ্চেনটা যখন পড়লাম, এবার দাগাতে এসে দেখি যে এটা হলো ব্যবহারিকের প্রথমের উপরের লাইন। কী বলুন? ব্যবহারিকের প্রথমের উপরের লাইন। তো তখন বুঝতে পারলাম যে বইয়ের ভিতরে আসলে পড়ার অনেক কিছু আছে এবং সেখান থেকে কোশ্চেন আসে, হয়তো আমরা ওভাবে খেয়াল করি না। দেখো এটা কিন্তু ব্যবহারিকের ভিতরে জৈব যৌগে থাকা হ্যালোজেন মৌল শনাক্ত করি লেসাইন পরীক্ষা। আর একটু যদি তুমি ডিটেলস জানতে চাও তাহলে নিজের মতো করে পড়বা যে সাদা পদক্ষেপ দিলে সেটা ক্লোরিনের, হালকা হলুদ দিলে সেটা ব্রোমিনের, আর শুধু যদি হলুদ দেয় তাহলে সেটা আয়োডিনের উপস্থিতি নির্দেশ করে। এটা কোথাও আসে নাই, তারপর তোমার পড়ার জন্য আমি একটু যদি এটা পড়তে যাও দেখে তোমার কাছে কঠিন লাগতে পারে, বাট এবার যদি দাগায় নাও সাদা ক্লোরিন, হালকা হলুদ ব্রোমিন, আর শুধু হলুদ বলে আয়োডিন, এরপর পড়তে একটু ইজি লাগবে। অ্যালডিহাইড কিটোন আর বলবো না, ফেলিং দ্রবণ, টলেন বিকারক। আর যদি কার্বনিল মূলক বলে 2,4-DMP টেস্ট। এই যে কার্বক্সিলিক মূলক বলে 5% সোডিয়াম বাইকার্বনেট। লিটমাস পেপার তো আছেই, বাট এটাই বেশি আছে তো এখানে, এই যে সোডিয়াম বাইকার্বনেট এবং লিটমাস। তাহলে মোটামুটি শনাক্তকারী এবং পার্থক্যকারী পরীক্ষা কিন্তু শেষ। অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে ক্লাসটা আছে, এই যে নামধারী বিক্রিয়া, সকল নামধারী বিক্রিয়া, দেখো যত নামধারী বিক্রিয়া আছে, নামধারী বিক্রিয়াগুলোকে আমরা এক জায়গায় করে সুন্দর করে পড়িয়েছি, সারমর্ম নামধারী বিক্রিয়া, নামধারী বিক্রিয়া, তারপরে তোমার কনসেপ্ট যেগুলো আছে, অ্যালকোহলের কনসেপ্ট, এগুলো ক্লাসে অলরেডি পড়ানো হয়েছে যদিও, এই যে সব এক জায়গায় করা আছে। নামধারী উইলিয়ামসন, স্যান্ডমেয়ার, গ্যাটারম্যান, বেয়ার, 2,4-DMP টেস্ট, পার্থক্যকারী বিক্রিয়া কয়টা, এই যে শনাক্তকারী টোটাল যে কয়টা আছে, এই ক্লাসটা যদি তুমি করো তাহলে তোমার কাছে আরও স্মুথ মনে হবে জৈব যৌগ। প্রায় আমরা কিন্তু জৈব যৌগের শেষের দিকেই চলে আসছি। দেখো কত বড় ভাস্ট একটা অধ্যায়, এখন কিন্তু মনে হচ্ছে যে আসলে না 300 পেজের কাছাকাছি হলেও এখন মোটামুটি 30 পেজের ভিতরে চলে আসছে। IR স্পেকট্রোস্কোপিক শোষণ ব্যান্ড থেকে OHCO মানে কার্বনিল মূলক শনাক্তকরণ। এখানে একটা ভ্যালু তোমার মনে রাখতে হয়, জৈব যৌগের কার্যকারী মূলকের IR বর্ণালীতে শোষণ তরঙ্গের মানে 1000 থেকে 4000 পার সেন্টিমিটার, এবং মিডিল IR আমরা ব্যবহার করি জৈব যৌগের কার্যকারী মূলক শনাক্ত করতে। মনে আছে কিনা যে একদম গুণগত রসায়নের অধ্যায় যখন আমরা পড়ি তখন কিন্তু আমাদের মিডিল IR, ফার IR, নিয়ার IR প্রত্যেকটা কিন্তু স্পেসিফিকভাবে পড়তে হতো। ওখানে কিন্তু পড়েছিলাম আমরা যে মিডিল আইয়ার যেটা আছে এটাকে থার্মাল বা বডি আইয়ার বলা হয়, এবং ফার আইয়ার যেটা সেটা ফ্রোজেন শোল্ডারের চিকিৎসায় ব্যবহার করা হয়, এবং মিডিল আইয়ার জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণে ব্যবহার করা হয়। এই সেই কোশ্চেন আবার এখানে এসেছে, এই যে 1000 থেকে 4000 সংখ্যাটা জানতে হবে। এই বক্সটা থেকে ভার্সিটিতে কিছু কোশ্চেন আসে, তবে এটা মনে রাখা কিছুটা কঠিন। আমাল আলমারি আনো, তোমরা অনেকে জানো যেটা অনেকে পড়ে এভাবে, আমার আলমারি আনো, সাধারণত 1000 দিয়ে শুরু হয়, এটা সমস্যা হয় না। আমার মানে অ্যামাইড 1600 ঘরে, আলমারিতে আলডিহাইড 1700 ঘরে, আনোতে অ্যানহাইড্রাইড 1800, 16, 17, 18 আমার আলমারি আনো। আর এই লাস্টের দুইটা আমরা সাধারণত পড়তে বলি যে অ্যালকোহল ফেনলে হাইড্রোজেন বন্ধন থাকতে পারে একক অণু, হাইড্রোজেন বন্ধন দুর্বল তাই মানটা কম 3200, আর যদি একক সি বন্ধন থাকে তাহলে 3600। এটা মনে রাখার জন্য টেকনিক। এই বক্সটা অতটা ইম্পর্টেন্ট না, বাট যদি আইয়ার রশি আসে ওই যে 1000 থেকে 4000-এর কথাটা, আমার আলমারি আনো প্রথমটা মনে রাখবে, লাস্টের দুইটা মনে রাখবে। এই দুইটা পাজলড হয়ে গেলে হাইড্রোজেন বন্ধন বললে 3200, আর যদি একক বলে তাহলে বেশি মান 3600। এবার আসো গ্লিসারিন ও ফেনল, লাস্টের ইম্পর্টেন্ট টপিকের ভিতরে এটা আমি বলি লাস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা গ্লিসারিন, ফেনল, ডেটল, নাইট্রোগ্লিসারিন, TNT, ডিনামাইট, এই কথাগুলো আমাদের এই লাস্টের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এখানে অনেক মেডিকেল টার্মিনোলজি চলে এসেছে, অনেক কথাবার্তা আছে। নাইট্রোগ্লিসারিন অ্যাজমার চিকিৎসা কি ব্যবহার করা হয়, তারপরে প্যারাসিটামলের ডোজটা আসলে কতটুকু হবে, ইম্পর্টেন্ট অনেক জায়গা আছে। তা আমরা একটু ধৈর্যহারা না হই, লাস্টের টুকু আমরা ধৈর্যশীলতার পরিচয় দিয়ে শেষ করি, কারণ লাস্টের এই টপিক কিন্তু তুমি হয়তো আমি পড়াচ্ছি এই স্টুডেন্ট নলেজই তোমার মাথায় থেকে যাবে, বা পরবর্তীতে কিন্তু রিভাইজ দেওয়ার স্কোপটা আসবে না।
ওই পরিমাণগত রসায়নের জারণ বিজারণ বাদ দিয়ে তুমি কখনোই এই গ্লিসারিন, টিএনটি, অ্যামাটল, টর্পেডো এগুলো পড়তে আসবে না। তো এই জায়গাটাও এখন একটু সুন্দর করে গুছিয়ে নাও। গ্লিসারিন ও ফেনল পলিহাইড্রিক যে অ্যালকোহল আছে এটা ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। জানি আমরা গ্লিসারিন যেটা আছে তেল বা চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ সাবানায়ন প্রক্রিয়া, এটা ইম্পর্টেন্ট যে লুকাস বিকারক ব্যবহার করা হয় অ্যালকোহল, লুকাসের ল, অ্যালকোহলের ল গোল করে রাখো। সাবানায়ন বিক্রিয়া এখন আর আমাদের লাগে না, আসলে সাবানায়ন বিক্রিয়া আর করতে হবে না। গ্লিসারিনের শনাক্তকারী এখানে নাম আসে কোন টেস্টের মাধ্যমে করা হয়? অ্যাক্রোলিন। দুর্গন্ধ, বিচ্ছিরি, পচা গন্ধ আসে অ্যাক্রোলিনের সংকেত আসবে। সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লিসারিন শনাক্ত করা হয় কোন টেস্ট দিয়ে? বলতে হবে অ্যাক্রোলিনের সংকেতটা লাগবে, দেখো CH2CH CHO এবং অ্যাক্রোলিনের সংকেত, অ্যাক্রোলিন টেস্ট এবং এটার দুর্গন্ধ, এই যে দেখো দুর্গন্ধযুক্ত শ্বাসরোধক ঝাঁঝালো অ্যাক্রোলিন, এটা অবশ্যই দাগাবে। তারপর ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, এই যে দেখো পিক্রিক অ্যাসিড অ্যান্টিসেপটিক হিসেবে বার্নল ক্রিম রূপে ব্যবহৃত, এটা বাদ গেছে সামহাউ, অবশ্যই এটা দাগাবে যে ফেনল ডিসইনফেক্টিভ অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয় এবং এখান থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করা হয় যেটা বার্নল ক্রিম। তোমার সফলতা যদি কারো জলে তাকে কী দিয়ে আসবা? পিক্রিক অ্যাসিড দিয়ে আসবা। কেন? তার জ্বলতেছে, তাহলে পিক্রিক অ্যাসিড কি? এটা হলো বার্নল, জ্বালা পোড়ায় ব্যবহার করা হয়। তুমি যদি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে ফেনল থেকে কিন্তু দুইটা টাইপের কোশ্চেন এসেছে, যে ফেনল তৈরি করা হয় কোন কোন পদ্ধতিতে আর ফেনল শনাক্ত করা হয় কোন কোন পদ্ধতিতে, দুইটার অ্যান্সার কিন্তু আলাদা। ফার্স্টে দেখো কিউমেন এবং ডাউ পদ্ধতি, কি বললাম? কিউমেন পদ্ধতিতে ফেনল তৈরি করা হয়, ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করা হয়। এটা কিন্তু মেডিকেলে বিগত সালে আশা করছেন যে ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করা হয়। ওকে ফাইন, তাহলে কিউমেন, ডাউ। আর আলকাত্রার মধ্যম তেল থেকে, কি বললাম? আলকাত্রার কোন তেল এটা আসবে? লঘু তেল, ভারী তেল না মধ্যম তেল? তো এখান থেকে কোশ্চেন এটা যে আলকাত্রার মধ্যম তেল থেকে ফেনল নিষ্কাশন করা হয়। তাহলে তিনটা, কিউমেন, ডাউ, মধ্যম তেল, তিনটা থেকে ফেনল পাওয়া যায়। ওকে ফাইন। আর এখান থেকে একটা কোশ্চেন আসে যে অ্যাক্রোলিন পরীক্ষায় কোনটা শনাক্ত করা হয়? অলরেডি পড়ে ফেলেছি, গ্লিসারিন। নেক্সট আসো যে ফেনলের শনাক্তকারী বিক্রিয়া কোনটা? বলেছি যে তৈরি বলে কিউমেন, ডাউ, মধ্যম তেল, বাট যদি বলে ফেনলের শনাক্তকারী পরীক্ষা আইডেন্টিফাই কিভাবে করবা, শনাক্ত বললে কিন্তু আমার অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। তা লিভার ম্যান আছে, তো এটাকে তুমি মনে রাখার জন্য মনে রাখবা লিভার ফ্যান। কি বলেছি? লিভার, বানানটা দেখো, স্প্লিংটা দেখো, লিভার ফ্যান পরীক্ষা। ভাইয়া লিভার ফ্যান কেন? লিভারে মনে রাখবা লিভার ম্যান, ফতে মনে রাখবা ফেরিক ক্লোরাইড, লাস্টে বতে, লিভারের বতে মনে রাখবা ব্রোমিন দ্রবণ। তাহলে এই তিনটা হলো ফেনলের শনাক্তকারী পরীক্ষা। আগে যে তিনটা ছিল ওটা তৈরি করেছে, বাট এই তিনটা হলো ফেনলকে শনাক্ত করেছে। কি কি? ব্রোমিন দ্রবণ, ফেরিক ক্লোরাইড আর লিভার ম্যান পরীক্ষা, তিনটা। তাহলে মোটামুটি ফেনল থেকে এতটুকু পড়লে ইনশাল্লাহ কোর্সেনের বাইরে যাবে না। এরপর আসো নাইট্রোগ্লিসারিন এবং টিএনটি। নাইট্রোগ্লিসারিন এবং টিএনটি কোনো ডাক্তারের চোখে পড়লে অবশ্যই এখান থেকে মেডিকেল কোশ্চেন হবে, কারণ বিভিন্ন মেডিকেল টার্মিনোলজি এখানে আছে। খেয়াল করো নাইট্রোগ্লিসারিনের মাধ্যমে কি কি তৈরি করা যায়, এটা সহজে যদি মনে রাখতে চাও মনে রাখবে এ দিয়ে একটা, বি, সি, ডি, চারটা দিয়ে চারটা স্পেসিফিক কথা আছে। দেখো আর নাইট্রোগ্লিসারিনের সংকেতটা লাগবে, কারণ কবির স্যারের অনুশীলনীতে নাইট্রোগ্লিসারিনের সংকেত চেয়েছে, এই স্ট্রাকচারাল কাঠামো না, স্পেসিফিক কয়টা কার্বন, কয়টা নাইট্রোজেন। তুমি যদি নাইট্রোগ্লিসারিনের সংকেত কোনোভাবে ভুলে যাও তাহলে কী করতে হবে? নাইট্রোগ্লিসারিন, তার মানে অবশ্যই তো গ্লিসারিন থেকে এসেছে। গ্লিসারিনের সংকেত তো আমি জানি, গ্লিসারিনের এই সংকেত, এখানে হাইড্রোজেনটা যদি আমি নাইট্রোমূলক দিয়ে রিপ্লেস করে দেই তাহলে যে সংকেতটা আসবে এটা হলো নাইট্রোগ্লিসারিন। ওকে ফাইন। এখন নাইট্রোগ্লিসারিনে ব্যবহার বলেছি এ, বি, সি, ডি। এ ফর্ম মনে রাখবে, অ্যাজমা বা হাঁপানির চিকিৎসায় নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। এতে কি হয়? অ্যাজমা। বিতে হলো ব্লাস্টিং এজেন্ট, সিতে হলো কর্ডাইট তৈরি, ডিতে হলো ডিনামাইট। তাহলে অ্যাজমা, ব্লাস্টিং এজেন্ট, কর্ডাইট, ডিনামাইট, চারটা। অ্যাজমা, ব্লাস্টিং এজেন্ট, কর্ডাইট, ডিনামাইট, তিনটা। এখন দেখো ফেনল শনাক্তকারী কোনটা পরীক্ষা হবে? বলেছি যে ফেনল তৈরি তিনটা, কিউমেন, ডাউ, লঘুতে। আর যদি বলে যে ফেনল শনাক্ত করা হয় লিভার ফ্যান মানে লিভার ম্যান পরীক্ষা, ফেরিক ক্লোরাইড, ব্রোমিন দ্রবণ, তাহলে অ্যান্সার ফেরিক ক্লোরাইড।
আর যদি ক্রস চেক করতে চাও যে লুকাস বিকারক এটা অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি, সোডিয়াম দিয়ে হলে অ্যালকাইন শনাক্ত করি আমরা, 5% পটাশিয়াম ম্যাঙ্গানেট যেটা আছে এটাতেই আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করে থাকি। ওকে ফাইন, এই যে তোমার সেই অ্যাজমা বা হাঁপানির চিকিৎসায় নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। এবার টিএনটির গলনাঙ্ক কত? 80 ডিগ্রি। আমরা সব গলনাঙ্ক পড়েছি, মিথানল, ইথানল, বেনজিন, বেনজিন টিএনটি এদের কিন্তু 80 ডিগ্রি ছিল। নাইট্রেশন তাপমাত্রাটা পড়বা 100 ডিগ্রি। ডিটোনেটর সহযোগে ফুলিঙ্গ ঘটালে টিএনটি বিস্ফোরিত হয়, টিএনটি এবং ডিনামাইট। টিএনটি দেখো ডিটোনেটর সহযোগে ফুলিঙ্গ ঘটানোর পরে বিস্ফোরিত হয়, বাট নাইট্রোগ্লিসারিন কিন্তু দাহ্য পদার্থ। মনে করো তুমি তোমার এক্সের বাসা উড়াই দিতে চাচ্ছ, টিএনটি দিয়েও উড়াতে পারো, নাইট্রোগ্লিসারিন দিয়েও পারো। কোনটা দিয়ে করবা? টিএনটি দিয়ে করতে হবে, কারণ নাইট্রোগ্লিসারিন পকেটে করে নিয়ে যেতে যেতে পকেটেই কিন্তু বাস্ট হয়ে যাবে, অন্য কিছুও বাস্ট হয়ে যাবে, তাহলে পকেটে রাখা যাবে না। তোমার কি করতে হবে? টিএনটি ইউজ করতে হবে। কেন? টিএনটি ডিটোনেটর সহযোগে, মানে তুমি রাখলেই সেটা বাস্ট হবে না, ডিটোনেটর সহযোগে যখন তুমি স্ফুলিঙ্গ তৈরি করবে তখন এটা বাস্ট হবে। এই দেখো কোনটি বিস্ফোরণে ডিটোনেটর দরকার হয়? অ্যান্সার দিতে হবে টিএনটি, সুপার ইম্পর্টেন্ট। টিএনটি এবং ডিনামাইট আমি পড়তে গেলেও অনেক সময় আমার কাছে এক মনে হতো, বাট দুইটা কিন্তু আলাদা তোমার বই। নাইট্রোগ্লিসারিন থেকে ডিনামাইট তৈরি করা হয়, ABCD, ডিতে ডিনামাইট। আর টিএনটি হলো এখানে ডিটোনেটর সহযোগে ফুলিঙ্গ ঘটাতে হয়। টিএনটির ব্যবহার হ্যান্ড গ্রেনেড, ওই যে মনে আছে মুখ দিয়ে কিছু একটা খুলে তারপরে মারছিল, মনে আছে না? ডিটোনেট খোলার পরে কিন্তু বিস্ফোরণ হয়েছে। তাহলে হ্যান্ড গ্রেনেড, টর্পেডো এবং অ্যামাটল। বিশাল বড় জায়গা, পাহাড় আছে, পাহাড়, ওখানে তুমি একটা বিল্ডিং করতে চাচ্ছ, তাহলে অবশ্যই তো পাহাড় ধ্বংস করতে হবে, তাই না? এখন পাহাড় ধ্বংস করতে গেলে মানে আস্তে আস্তে করে কাটলে তো অনেক টাইম লাগবে, তো ওটার জন্য কী করে? অ্যামাটল নামক বিস্ফোরক আছে, পুরাতন বিল্ডিং এবং পাহাড় এটা ধ্বংস করে প্লেইন বা সমতল করে দিবে। ডেটল থেকে আগেরবার বলেছিলাম কোশ্চেন আসবে, এসেছে কিন্তু মেডিকেলে হুবহু কোশ্চেন এসেছে। ডেটলের রাসায়নিক উপাদান 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল-ফেনল। এর ভিতরে প্রধান কোনটা? এটা আলাদা নাম আছে ক্লোরোজাইনিনল, এটা হলো প্রধান উপাদান। ডেটলের সংকেত কিন্তু এটা না, ডেটলের প্রধান উপাদান এটা। যশোর 1900 কোশ্চেন ছিল যে নিচের কোনটি ডেটলের সংকেত, বা ডেটলের সংকেত দিয়ে বলা হয়েছে যেটা আসলে কী হিসেবে কাজ করে। তা আমরা যদি সংকেতটা না ধরতে পারি তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবো না, তাই এই প্রধান উপাদানের সংকেতটা আমার বোর্ড পরীক্ষার জন্য লাগবে। ক্লোরোজাইনিনল যেটা আছে এটাই হলো 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল-ফেনল, পার্সেন্টেজ লাগবে। প্রধান উপাদান হলেও এটা কিন্তু বেশি না, সব থেকে বেশি এটা না, সব থেকে বেশি থাকে পানি এবং সুগন্ধি মিলে 72%, এটা সব থেকে বেশি। প্রধান উপাদান থাকে 4.8%, পাইন অয়েল থাকে 9.9, মনে রাখি আমরা পাইন 9.9, কী বললাম? পাইন 9.9, কারণ পাইন অয়েল থাকে 9.9। আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে 13.1%। তাহলে চারটা 4.8, 13.1, 9.9, সব থেকে বেশি পানি 72%। রাসায়নিকভাবে পাইন অয়েলের মূল উপাদান হলো আলফা টার্মিনাল। ভার্সিটিতে আশা করছেন, একবার একটু জাস্ট দাগিয়ে রাখবে এবং একবার দেখবে। এবার আসো, দীর্ঘ একটা নিঃশ্বাস নাও, 3টা কঠিন জিনিস ক্লিয়ার করতে চাই। সেটা হলো ডেটল, স্যাভলন, স্যালোন, তিনটাই কিন্তু আলাদা। ডেটল, স্যাভলন, স্যালোন। ডেটল অলরেডি পড়েছি, বাট স্যাভলন এবং স্যালোনের ভিতরে কিন্তু বেসিক একটা ডিফারেন্স আছে। স্যালোন হলো ফিনাইল স্যালিসাইলেট, অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়, বাট স্যাভলন কিন্তু বাইরেই ব্যবহার করা হয়। তাহলে স্যালোন, কারো গলায় ইনফেকশন হয়েছে, স্যালোন দিয়ে কুলকুচি করবে, তাহলে স্যালোন কিন্তু ভিতরে দেওয়া যায়। তোমার বাসায় যে স্যাভলন আছে, মনে করো মুখের ভিতর কেটে গেছে, স্যাভলন কি ঢেলে দাও মুখের ভিতর? দাও না তো, তাহলে ওটা মুখের ভিতর ঢালার জন্য স্যালোন আছে, অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক। বাট স্যাভলনটা আমরা সাধারণত এক্সটার্নাল ইউজ, বাইরে ইউজ করি। প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন যেটা আছে, প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন, এই প্যারাসিটামলে মনে রাখতে হবে যে এটা ইথানোইক অ্যানহাইড্রেটেড ফেনোলিক এস্টার। কী বলেছি? ইথানোইক অ্যানহাইড্রেটেড ফেনোলিক এস্টার। মেডিকেলে আশা করছেন জ্বর ও ব্যথা নিবারক হিসেবে কাজ করে, মানে ব্যথাও নিবারণ করে এবং জ্বর নিবারণ করে, মানে অ্যান্টিপাইরেটিক হিসেবে রোল আছে, পেইন কিলার হিসেবে আছে। ডোজ থেকে কোশ্চেন এসেছে যে একজন স্বাভাবিক মানুষ কতটুকু প্যারাসিটামল পার ডে কনজিউম করতে পারবে, একদিনে কতটুকু পারবে। খেয়াল করো, স্বাভাবিক মানুষ যারা, আর সাধারণত যত ড্রাগ আছে বিভিন্নভাবে এটা মেটাবোলাইজ হয়, আমাদের লিভারে মেটাবোলাইজ হয়, লিভারে ক্ষতিও করে, অনেকে কিডনি ক্ষতি করে। তাহলে খেয়াল রাখতে হবে যে সব ওষুধ কিন্তু ইচ্ছা মতো ইনডিসক্রিমিনেট ওয়েতে কিন্তু ইউজ করা যাবে না। সর্বাধিক প্রতি ডোজে 1 গ্রাম, অর্থাৎ 500 গ্রাম ট্যাবলেট 2টা,
প্যারাসিটামল কিন্তু 500 mg, 500 mg, তাহলে 1 গ্রাম বা 1000 মিলিগ্রাম, অতএব 2টা ট্যাবলেট খেতে পারবে এবং দিনে 4 গ্রাম পর্যন্ত সেবন করতে পারবে। দিনে সর্বোচ্চ কতটুকু পারবে? 4 গ্রাম, মানে 8টা ট্যাবলেট প্যারাসিটামল খেতে পারবে। কয়টা পারবে? 8টা। বাট যে অ্যালকোহলিক, তার তো লিভার অলরেডি ড্যামেজড, তাহলে সে কী করবে? তার তো লিভার কিডনি ক্যাপাসিটি আগের মতো নেই, তাহলে তার জন্য মেজারমেন্টটা কিন্তু অর্ধেকে চলে এসেছে, সেটা কিন্তু 2 গ্রাম বা 2000 মিলিগ্রাম, তার মানে 4টা ট্যাবলেট, তাই না? 500 mg হলে একটা ট্যাবলেটে থাকে, নাপা বের করে দেখবো 500 mg। তাহলে অ্যালকোহলের সেবন মাত্রা কত, স্বাভাবিক মানুষের সেবন মাত্রা কত? পরীক্ষা হলে খেয়াল রাখবে গ্রাম এসেছে নাকি মিলিগ্রাম এসেছে নাকি ট্যাবলেট এসেছে, বুঝে অ্যান্সার আলাদা হবে। জ্বর ও ব্যথা নিবারক হিসেবে প্যারাসিটামল ও অ্যাসপ্রিন, ব্যথা দেখো একটু খেয়াল করো স্পেসিফিকভাবে, জ্বর ও ব্যথা নিবারক হিসেবে প্যারাসিটামল ও অ্যাসপ্রিন ব্যথা উপশমে ব্যবহৃত হয়। যদিও এখন ব্যথা যাই হোক, জ্বর যাই হোক, প্যারাসিটামলটাই বেশি এক্সটেন্ডলি ইউজ করা হচ্ছে। জৈব যৌগের বিশুদ্ধতা ও শনাক্তকরণে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ভূমিকা, এটা পড়তে হবে না, তুমি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে কটা মান আমরা মুখস্থ করতে বলেছি ওই কটা একটু কষ্ট করে মুখস্থ করবে। এই দেখুন ন্যাপথোনিন, 80 ডিগ্রি, টিএনটি, ন্যাপথোনিন বলেছি না, বেনজিন, ন্যাপথোনিন, টিএনটি সবগুলো আসলে 80 দেখাবো। এবার দেখো লাস্ট পলিমারের শ্রেণী বিভাগ। পলিমার থেকে কোশ্চেন আসে, সেটা লাস্ট টপিক তো অনেকে আমরা স্কিপ করে যাই, বাট পলিমার থেকে কিন্তু কোশ্চেন আসবে। হ্যাঁ, কীভাবে কোশ্চেন আসবে দেখো, নিচের কোনটি প্রাকৃতিক পলিমার, নিচের কোনটি কৃত্রিম পলিমার, কোনটা সেমি সিনথেটিক বা অর্ধ কৃত্রিম পলিমার, এক্সাম্পল লাগবে। বাট সব থেকে ইম্পর্টেন্ট হলো কৃত্রিম পলিমার। আমাদের বোর্ড পরীক্ষার জন্য, ভার্সিটি এবং ম্যাট পরীক্ষার জন্য কৃত্রিম পলিমার যেটা আছে, মানে যেটা আমরা সিনথেসাইজড করতেছি, তৈরি করতেছি, এই কৃত্রিমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো, কৃত্রিম পলিমারের ভিতরে নাইলন, টেরিলিন, পলিথিন, পলিএস্টারিন, পিভিসি, টেফলন, প্রত্যেকটাই আমাদের আলাদাভাবে পড়তে হয় এবং প্রত্যেকের স্পেসিফিক একটা করে ব্যবহার আছে, যে ওই একটা পড়লেই হবে। মাস্টার বুকে তোমাদের সবগুলো একটা বক্সের ভিতরে আনা হয়েছে, ওটাই তোমার বইয়ে একটু ছড়ানো ছিটানো আছে, তা বলে দিচ্ছি কোথায় কি আছে। প্লাস্টিসিটির উপর ভিত্তি করে দেখো প্লাস্টিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, একটা হলো থার্মোপ্লাস্টিক আর একটা থার্মোসেট প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক আর থার্মোসেট, সেট মানে বুঝতে হবে, থার্মোসেট একদম সেট হয়ে আছে, তাপে গলানো সম্ভব নয়। থার্মোসেট মানে তাপে যাকে তুমি গলাতে পারবে না, এটাকে বলা হচ্ছে থার্মোসেট। আর যেটাকে পারবে সেটা থার্মোপ্লাস্টিক, তাপ দিয়ে পারবে। পলিথিন, পলিএস্টারিন, নামে পলি থাকলে সেটা থার্মোপ্লাস্টিক। আর ব্যাকেলাইট, মেলামাইন এরা হলো থার্মোসেট, তাপ দিলেও গলবে না। মেলামাইনের প্লেটে তুমি যদি ভাত খাও, প্লেট কি গলে যায়? যায় না। বাট যদিও এগুলো কিন্তু মাইক্রোপ্লাস্টিক যেগুলো আছে তাপে বের হয়ে আসে, এই জন্য বলা হয় যে খাবার দীর্ঘ সময় ব্যাপী গরম অবস্থায় ওই সাথে সাথে আমরা অনেকে টিফিন বাটিতে রেখে দিই, এটা রাখা কিন্তু ঠিক না। মাইক্রোপ্লাস্টিকগুলো বিয়োজিত হয়ে কিন্তু খাবারের সাথে যুক্ত হয়ে যায়। থার্মোপ্লাস্টিক দেখো পলিথিন, পলিএস্টারিন, পলিইথিলিক টেরিথ্যালিক বা পেট, পেটের আর একটা মিনিং আছে, প্রোটন ইমিশন টোমোগ্রাফি, পেট সিটি, আপডেটেড প্রোটোকল, সিটি স্ক্যানে। যাই হোক এখানে পেট আছে, পলি নামে সাক্ষী হিসেবে থার্মোপ্লাস্টিক, আর থার্মোসেট দুইটা, ব্যাকেলাইট, মেলামাইন, মনে থাকবে না? থার্মোসেট, ব্যাকেলাইট, মেলামাইন। কি বললাম? থার্মোসেট বলে ব্যাকেলাইট, মেলামাইন। এই বক্সটা লাগবে। কয়েকটি ইলাস্টোমারের টিজি মুখস্থ করতে হবে এবং এর ব্যবহার, তোমার এই পলিমারের নাম আছে, এর ব্যবহার মনে রাখতে হবে। দেখো আমার সাথে সাথে মনে রাখো। মনে করো তোমার ব্যাজের একটা ছেলে মাথায় রাবারের ব্যান্ড পরছে, আমার যে বড় চুল, আমারও রাবারের ব্যান্ড পরা উচিত। রাবারের ব্যান্ড পরছে, ও কি হবে বলো তো? দেখতে কেমন লাগবে? সুন্দর লাগবে না? বিউটিফুল লাগবে না? তাহলে রাবারের ব্যান্ড বিউটাডাইন। কি বললাম? রাবারের ব্যান্ড বিউটাডাইন, রাবারের ব্যান্ড বিউটাডাইন, পলিবিউটাডাইন রাবারের ব্যান্ড। এবার মনে করো একজনের সাথে তোমার গ্যাঞ্জাম, মেডিকেলে চান্সও হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, এখন গ্যাঞ্জাম, তার সাথে মারামারি তো করতে পারবা না, তাহলে কি বলবা? সার্জিক্যালে আইসো। কি বলবো? সার্জিক্যালে আইসো। কি বলবো? সার্জিক্যালে আইসো। খেয়াল করো, সার্জিক্যাল গ্লাভস, আইসোপ্রিন। কি বললাম? সার্জিক্যাল গ্লাভস, আইসোপ্রিন। আর বাকি যেটা আছে মেডিকেল টিউবিংয়ের জন্য, জুতা মেডিকেল টিউবিংয়ের জন্য নিওপ্রিন বা ক্লোরোপ্রিন। দুইটা তুমি একটু টেকনিক্যাল ওয়েতে যদি মনে রাখো, বাকিটা মনে রাখার তুলনামূলক ইজি হয়ে যাবে। পলিবিউটাডাইন রাবার ব্যান্ডস, আইসোপ্রিন সার্জিক্যাল গ্লাভস, আর পলিক্লোরোপ্রিন মেডিকেল টিউবিং বা জুতা। ওকে ফাইন, তাহলে মোটামুটি এতটুকু হলো। এবার একটা কনফিউশনটা ক্লিয়ার করো, সেটা হলো পলিপ্রোপিলিন। কি বললাম?
প্রোপিলিন, এখানে প্রভাবকটা খেয়াল করো, TiCl3, প্রোপিলিন 3 কার্বন, তাহলে মনে রাখবা TiCl3। আর মেলামাইনের ক্ষেত্রে পাবা TiO2, দুইজনই প্রভাবক, তাহলে পরীক্ষার হলে আমরা অনেক সময় গোলায় যাই যে কোনটা কোথায় ছিল প্রভাবক। TiCl3 ক্লু আছে, 3 মানে পলিপ্রোপিলিন, আর TiO2 ওটা মেলামাইনের ওখানে ছিল, পারবো না, মেলামাইনের প্রভাবকে যাবা TiO2, এই যে TiCl3 এখানে। পিভিসি এর ব্যবহার সুপার 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 ইম্পর্টেন্ট। পিভিসি আমরা কিছু হলেই দেখি পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি পাই। এই পিভিসির অনেক ধরনের ইউজ আছে, কিভাবে মনে রাখবো? মনে করো গ্রাম এলাকায় বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, তুমি গ্রামে থাকো, অনেক বৃষ্টি হচ্ছে, বাসার কার্পেট টার্পেট ভিজে একাকার, একটা মানুষ এখন তোমার বাসায় অসুস্থ হয়েছে, হতে পারে তোমার গার্লফ্রেন্ড বা অন্য কেউ বৃষ্টির সময় অসুস্থ হয়েছে, হতেই পারে। এখন অসুস্থ হয়েছে, তুমি কি করবা? ফোন দিতে হবে, ফোন দিতে হবে না কারে? ডাক্তারকে ফোন দিতে হবে। তুমি তো এখনও ডাক্তার হওনি, যখন হবা তখন ডাক্তারকে ফোন দিবা। এখন ডাক্তার গ্রাম অঞ্চলে, সে তো আর বৃষ্টিতে ভিজে ভিজে আসবে না, কি নিয়ে আসবে? রেইনকোট নিয়ে আসবে। কী পরে আসবে? রেইনকোট। আর ডাক্তার মানে কি হাতে কী নিয়ে আসবে? একটা সিরিঞ্জ নিয়ে আসবে। কি বললাম? সিরিঞ্জ নিয়ে আসবে, রেইনকোট পরে। ফোনে তুমি তাকে কল দিয়েছিলে, তাহলে মনে রাখতে হবে যে কার্পেট ভিজে গেছে, তাহলে কার্পেট, ঘরের ছাদ সব ভিজে গেছে, প্লাস্টিক সিরিঞ্জ নিয়ে আসবে, রেইনকোট পরে আসবে, তুমি ফোন দিয়ে তাকে কল করেছো। তাহলে পিভিসি এর ব্যবহার তুমি যদি মনে রাখতে চাও, এটা মনে রাখলে কিন্তু ইজিলি তুমি অপশন চেক করতে পারবে, প্লাস্টিক সিরিঞ্জ, রেইনকোট, গ্রামোফোন, কার্পেট, ঘরের ছাদ, মনে থাকবে না? এরপর টেফলন, রান্নার ফ্রাই প্যানে টেফলন ইউজ করা হয়, এটা সুপার ইম্পর্টেন্ট। রান্নার ফ্রাই প্যানে টেফলনের কোটিং দেওয়া হয়, রান্নার ফ্রাই প্যানে টেফলনের কোটিং দেওয়া হয়। এরপর আসো রান্নার ফ্রাইং প্যানে টেফলনের নন স্টিক যে আবরণ বা কোটিং দেওয়া হয়, এটা থেকে কোর্সেন একাধিকবার এসেছে। এরপর নাইলন 6.6, এটা দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহার করা হয়, নাইলন 6.6, এখানে 6:6 তো কবির স্যারের অনুশীলনীতে কোর্সেন আছে, এখানে 6 আসলে কি বোঝায়? কি বললাম? 6 আসলে কি বোঝায়? 6 হলো কার্বন সংখ্যা, নাইলন 6 বোঝায় কার্বন সংখ্যা। এবার আসো ডেক্রন, এই যে পলিয়েস্টার থেকে মাইলার, এই ডেক্রন থেকে একটাই কোশ্চেন আসে যে মাইলার নামক প্লাস্টিক ফিল্ম রেকর্ডিং টেপ, কি বললাম? মাইলার নামক প্লাস্টিক ফিল্ম রেকর্ডিং টেপ, মাইলার নামক প্লাস্টিক ফিল্ম এবং রেকর্ডিং টেপ তৈরিতে ডেক্রন ব্যবহার করা হয়। ডেক্রনের আর একটা রাসায়নিক নাম আছে পলিইথিলিক টেরিথেলিক, ওই যেটা আমরা বললাম পেট, PET, এই যে প্লাস্টিক ফিল্ম এবং রেকর্ডিং টেপ হিসেবে এটা ইউজ করা হয়। পলিমার অণুতে গ্লাইকোসাইড ও পেপটাইড বন্ধন, এই সূত্রটা আমরা সমানত একবার মনে পড়েছি যে এস্টেরিও সমান সম্ভাব্য সংখ্যা 2^4, মানে 2^n, কাইরাল কার্বন 4টা পাইছে, 2^4 করলে 16টি। আলফা গ্লাইকোসাইক্লিড বন্ড, বিটা গ্লাইকোসাইক্লিড বন্ড অত ইম্পর্টেন্ট না আমাদের এখানে, এটা তবে কোষ রসায়নের জন্য আবার সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, আলফা ডি বন্ধন কোথায়? বিটা ডি বন্ধন। যারা কোষ রসায়নিক ক্লাসটা করছো অলরেডি বুঝছো যে কোষ রসায়নটা কিন্তু আসলে ছোটোবেলা থেকে ভয় দেওয়া হয়েছে, যদিও অনেক ইনফরমেশন অবশ্যই কঠিন, বাট জৈবের মতো কিন্তু আমরা কোষ রসায়নটাকে সহজ করে পড়ছি। এরপর সব পেপটাইড বন্ধন এবং প্রোটিন, এগুলো লেস ইম্পর্টেন্ট। 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। কী কী অ্যামিনো অ্যাসিড? কারা কারা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, কারা কারা অম্লীয় অ্যামিনো অ্যাসিড, মনে রাখবা টাফি। অম্লীয় কারা? টাফি মানে কি? টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলঅ্যালানিন, এটা হলো টাফি। এরপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এখানে প্রত্যেকটা প্রোটিনের সাবডিভিশন আছে, যে প্রোটিন শিকলকে 4টা প্রকারে ভাগ করেছে, বাট কীভাবে মনে রাখবো? আমরা আগে মনে রেখেছি ধুম-2 দিয়ে। ধুম নাম শুনেছো? DOOM, ধুম-2 মুভি ছিল না ধুম? আমি যদিও দেখি নাই। ধুম-2 মানে কি? 2তে মানে 2nd ডিগ্রি, ডিতে হলো ধমনী, এমে হলো মাংসপেশি, 2তে হলো টেন্ডন, আর 2তে হলো 2 ডিগ্রি। তাহলে ধুম-2 ধমনী, মাংসপেশি, টেন্ডন, 2nd ডিগ্রি। আর 3 ডিগ্রির এক্সাম্পলগুলো পড়বা, যে হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, এনজাইম সমূহ। হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন এবং এনজাইম, 2টি পেপটাইড শিকলের ভিতরে কোনটা থাকে? হাইড্রোজেন বন্ধন। পরিবেশের উপর জৈব যৌগের প্রভাব, এগুলো পড়তে হবে। জৈব যৌগের প্রভাব থেকে ওইভাবে কোশ্চেন আসবে না।
তবে এই লাস্টের যে অংশটা আছে ফরমালিন ব্যবহারে অসুবিধা অবশ্যই পড়বে, যে দৃষ্টিশক্তি হ্রাস পায়, স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে যায়, এগুলো একটু রিডিং পড়ো, কারণ ফরমালিন কিন্তু ইউজ করা হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা কিন্তু ইনভ্যারিয়েবল ইউজ করতেছে। তাহলে আমি বলবো যে অবশ্যই এর ব্যবহার এবং ক্ষতিকর দিকগুলো এখন মেডিকেলে কোর্সে আসেনি তো ভার্সিটিতে কিন্তু আসছে এবং রিটেন অংশনের জন্য লাগে, তাহলে অবশ্যই তুমি পড়বে। এরপরে হলো তোমাদের কাজ, মোটামুটি জৈব যৌগের বইয়ের প্রশ্নটা কিন্তু আমরা শেষ করছি খুব কনসাইজ ওয়েতে। এরপরে শনাক্তকারী বিক্রিয়া এবং পার্থক্যকারী যে বিক্রিয়াগুলো আছে ওইগুলো যদি তুমি একটু ক্লাস করো তাহলে মোটামুটি তোমার জন্য সব শেষ হয়ে যাবে। দেখো এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, এই নামধারী বিক্রিয়ার ক্লাসটা করলে বাকিগুলো আর একবার ইজি হবে। যা এতক্ষণ পড়েছো ওইগুলাই তোমার নামধারী এবং শনাক্তকারী বিক্রিয়া হিসেবে লাস্টে আছে। আর এই বক্সটা পড়লে আমাদের মোটামুটি দেখছো যে তোমার যতগুলো আছে কার্বোহাইড্রেট থেকে কখন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তৈরি হচ্ছে বা কখন অ্যালডিহাইড কিটোন তৈরি হচ্ছে, এই যে RMGX গ্রিক নাট বিকারক থেকে খুব সহজে দেখো গ্রিক নাট বিকারকের সব এক জায়গায় করা হয়েছে, যে এর সাথে কার্বন ডাইঅক্সাইড যোগ করলে সেখান থেকে তুমি অ্যাসিড পাচ্ছ, এর সাথে পানি যোগ করলে অ্যালকেন পাচ্ছ, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, একের অধিকে চলে গেলে 2 ডিগ্রি, কিটোনের সাথে বিক্রিয়া করলে 3 ডিগ্রি। এখন 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, 2 এবং 3 ডিগ্রি থেকে কিটোন। তাহলে মোটামুটি আমাদের জৈব যৌগ বইয়ের পোর্শন কিন্তু আমরা আল্লাহর রহমতে ক্লোজ করতে পেরেছি। এরপরে তোমাদের কাজ হবে বইটা সুন্দর করে যেভাবে আমাদের ওয়েবসাইটে PDF সেকশন দেওয়া আছে অবশ্যই PDFটা দাগিয়ে নিবে, দাগানোর পরে তুমি ক্লাসটা করবে কিছু কনসাইজ ওয়েতে, এই শিটটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, শিটটা থেকে লিখে নেবে বই যদি এক্সট্রা কিছু তোমার কাছে মনে হয়। আর শনাক্তকারী পার্থক্যকারী ক্লাস করার পরে তুমি যদি চাও যে অনুশীলনীটা আমি একা একা সলভ করতে চাই, ওকে ইজ টোটালি কুল অ্যান্ড ফাইন, তুমি করবে। আর যদি মনে হয় যে না আমি ওই অংশটা করতে পারতেছি না, তাহলে অবশ্যই তুমি লাস্টে গিয়ে আমাদের অবশ্যই অনুশীলনী সলভের একটা সিরিজ আছে যে হাজারিসের অনুশীলনী কোর্সেন সলভ, এর সাথে অ্যাডিশনাল অন্য রাইটারদেরগুলোও সলভ করার চেষ্টা করবো। ওই অংশটা যদি করো তাহলে জৈব যৌগে আমার মনে হয় না তুমি যদি ওইভাবে আমাদের MCQ এর যে মাস্টার টেকনিক যে 4টা অপশন ক্রস চেক করে অ্যানালাইসিস করা এভাবে করলে মনে হয় না যে জৈব যুগে আর কিছু বাদ থাকে। বাকিটা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে জৈব যুগের বইয়ের থিওরিটিক্যাল ক্লাস আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।